বাংলাদেশ বেতার, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখন শুনবেন বিশেষ নাটক স্বামীহারা। মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, প্রযোজনা ফাল্গুনী হামিদ। নাট্যানুষ্ঠান স্বামীহারা। তোর এমন অবস্থা কেমন করে হলো বোন? আমার কষ্টের যাতনার কথা শুনে কি করবি সলিমা? আমার কান্নার রোল আমার মনের ভেতরে গুমড়ে গুমড়ে মরাই ভালো। তাতে অন্যের স্বস্তির বাধা দূর হবে, ওরা আনন্দে থাকবে। রহস্য ছাড় তো বেগম, আমার খুব জানতে ইচ্ছে করছে কেন আজ তোমার এই অবস্থা। সুখের সংসারে কেন কষ্টের ঝড়? তুই কেন এত বিমর্ষ? উফ, দারুণ বুক ফাটা তিয়াস। সলিমা, একটু পানি খাওয়াতে পারিস বোন? পারবো না কেন, ঠিক আছে আনছি। বেগম, এই নে পানি। দে। আহ, তোকে কি বলে যে ধন্যবাদ দেব? তুই বুকটা শীতল করলি। আর হ্যাঁ, আমার এই কপাল কি করে পুড়ল তাই জিজ্ঞেস করছিস না? তা খুবই কষ্টমাখা বোন, শুনেই বা কি হবে? এখন তো তার আর কোনো প্রতিকার নেই, শুধু দোয়া করি তুই চির এয়তি হ। না না, কথাটা এড়ালে তো চলবে না বেগম, তোকে যে আসল ঘটনা বলতেই হবে। এক যুগের বেশি সময় আমি তোর খোঁজ নিতে পারিনি, এর মধ্যে তোর এ দুর্দশা। বলি কি, আমার মতন পোড়া কপালের কথা শুনলেও যে তোদের অমঙ্গল হবে ভাই। শুধু এইটুকু শোন, খোদা যেন মেয়েদের বিধবা করবার আগে মরণ দেন, আর তা যদি না হয় বিয়ে হবার আগেই যেন তারা গড়ে যায়। পাগলের মতো কি সব আবল তাবল বকছিস? অভিমান করে লাভ কি? মূল ঘটনাটা বললেই তো হয়। ঠিক বলেছিস, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। আমি আমি পাগল হয়ে গেছি। আমাকে পাগল ভেবে সবাই দূর থেকে দেখে পালায়। আচ্ছা সলিমা, তুই তো এখন আমাকে দেখছিস, সত্যি করে বলতো, আমি কি পাগল হয়েছি? আমাকে দেখে কি উন্মাদ মনে হয়? আরে না না, রাখ তো ওসব কথা। তুই পাগল হবি কেন? হ্যাঁ, ঠিক বলেছিস, আমি পাগল হইনি, তাই না? তাহলে শোন। সময়গুলো কেমন করে চলে যায়, তাই না বেগমের বাবা? তা তো যাবেই। সময় কি কারোর জন্য অপেক্ষা করে বেগমের মা? কেনই বা করবে? জগৎ সংসারের বিপুল পরিসরে কারোর জন্য অপেক্ষা করতে গেলে তো পৃথিবী অচল হয়ে যাবে। তা হঠাৎ এমন চিন্তা কেন? চিন্তা তো মায়েদেরই করতে হয়, বাবার দায়িত্ব নেই। সংসারে যত বোঝা তা মেয়ে মানুষকেই বইতে হয়। তোমাদের সমাজে এটাই তো নিয়ম। বুঝলাম না। রহস্য জালে না জড়িয়ে খুলে বললেই তো খোলসা হয় ব্যাপারটা। বেগম লতার মতো বেড়ে উঠছে, ওর তো একটা বিহিত করতে হবে। সমাজ সংসারের এটাই তো নিয়ম, নাকি? সমস্ত একটা মেয়ে মাথার উপর, আর তুমি আছো তোমার জগৎ নিয়ে। সত্যি বেগমের মা, আমাদের মেয়েটা আচারে গুণে অসাধারণ। রূপেই বা কম কোথায়? হবে না আবার? যার মা এত সুন্দরী, তার মেয়ে অসুন্দর হবে কোন কারণে? বেগমের মা, তোমার মনে আছে তোমার জন্য কত প্রহর গুনতে হয়েছে আমাকে, কত হেনস্তা? হবে না আবার? বামন হয়ে চাঁদে হাত বাড়ালে অমনটা তো হবে, এটাই তো স্বাভাবিক। অবশেষে বিজয়ের হাসি হাসতে পেরেছি, এটাই তো জীবনের বড় পাওয়া, কি বলো? থাক, হিসেবের কথা বন্ধ করো, আসল কথা শোনো। বলো শুনি। মেয়ে বড় হলে অভিভাবকের দায় তাকে পাত্রস্থ করা। মেয়ে যত বড় হবে ভার তত বাড়তেই থাকবে। কদিন বাদে 5 জনে 5 কথা বলবে। শুনেছিলাম তোমার সই নাকি তার ছেলের জন্য বেগমকে পছন্দ করেছিল। তা ওদের মতামতটা জানলে ভালো হয় না? না, হয় না। সইয়ের স্বামী এতে রাজি নন।
আমাদের সাথে আত্মীয়তার তার মত নেই। কেন কেন? অমতের হেতু কি? বোঝো না, ওরা কত বড় লোক, জমিদারের আর বাকি কি, কত ধন দৌলত লোকজন। আমরা তো নিতান্তই ক্ষুদ্র ওদের কাছে। তাহলে লড়াইটা মর্যাদার, মানবিকতার নয়, মনুষ্যত্বের নয়, কি বলো? শোনো, তোমার তত্ত্ব কথা ওদের কোনো কাজে আসবে না। ছেলের বাবা বলেছেন আমরা ধন সম্পদ ওদের চেয়ে অনেক পিছিয়ে, বংশ মর্যাদাতেও আমরা ওদের যোগ্য নই। তাই তিনি বলে দিয়েছেন ছেলে বিয়ে এখানে দেবেন না। আচ্ছা ঠিক আছে, সম্পর্ক তো আর জোর জবরদস্তি করে হয় না, সমঝোতা দরকার। দেখি কি করা যায়। তা কথার বানে বিদ্ধ করা তো হলো, এবার একটু চা পাওয়া যাবে কি? যাবে যাবে, কেন যাবে না, বসো, নিয়ে আসছি। তাহলে বংশ মর্যাদার গৌরব দেখিয়ে ওরা তোকে ছেলের বউ করে নিল না বুঝি? জীবনের জন্য অর্থ বিত্তই সব, তাই না বেগম? সমাজে সংসারে যেন কেমন। জীবনের পরতে পরতে সে উপলব্ধি আমার হয়েছে। তুই তো আজ 10-12 বছর গাঁ ছাড়া, তাই অনেক কিছুই জানিস না। আচ্ছা, তোর বর বুঝি তোকে খুব আদর করে সলিমা? তার বলতে পাগলের মতো, সব কাজেই ডাকাডাকি হাঁকাহাঁকি। এবার তো খোকা কোলে করে বাপের বাড়ি এসেছিস। তোর সুখে আমার হিংসে নেই, শুধু কষ্ট আছে। বিধাতার কাছে প্রশ্ন জাগে, সবার সুখ সমান হয় না কেন? যে প্রশ্নের উত্তর মিলবে না তা করে লাভ কি বেগম? তখন বলছিলাম না সলিমা, আমি পাগল হইনি? সবটা ঠিক বলিনি। বিধাতার অভিশাপে আমার জীবনে যে ঝড়, তাতে আমার স্বস্তি কোথায় নির্বাসিত হয়েছে জানি না। কলেরা বসন্তে গ্রামের পর গ্রাম উজাড় হয়েছে। বাবা ভাই সবাইকে হারিয়ে বুকে কষ্টের পাহাড় নিয়ে দিন কাটিয়েছি। তোদের বাড়ির কাছেই দেখলাম সারি সারি কবর। শুনবি সে কথা? সে এক মহাপ্রলয় বয়ে গেছে এই গ্রামের উপর দিয়ে। বিধাতার অভিশাপ যেন কলেরা আর বসন্তের রূপ ধারণ করে আমাদের ছোট্ট শান্ত গ্রামের উপর পড়েছিল। আর সেই অভিশাপে পড়ে কত মা ভাই বোন, কত ছেলে মেয়ে যে গায়ের ভরা বুকে শুধু একটা খাঁখা মহাশূন্যতা রেখে কোন অচিন মুলুকে উদাও হয়ে গেছে। সত্যি খুব কষ্টের, যাতনার। মা গো মা, জানটা যেন 7 পাক মোচড় দিয়ে ওঠে। আমি আর কতজনকেই বা মরতে দেখলুম। এরা যখন মরেছিল আমি তখন হয়তো এমনই একটা অদেখার কোকাফ মুলুকে ঘুরতেছিলাম। তারপর যখন এই দুনিয়া এনে ফেলে দিল আর দুনিয়ার এই আলোকের জ্বালাময় স্পর্শে আমার চোখ ঝলসে গেল, আমি তখন নিশ্চয়ই অব্যক্ত অপরিচয় ভাষায় কেঁদে উঠেছিলুম। মাগো, এ মাটির পাথরের দুনিয়ায় কেন আনলে আমায়? কেন ওগো কেন? ভেঙে পড়িস না বেগম, নিজেকে সামলে রাখ, তোকে যে বাঁচতে হবে। ভয় নেই সলিমা, আমি মরব না। আমার মতো সর্বহারা নারীর মরণ সহজে হবে না। ভেঙে পড়িস না ভাই, আর কেঁদেই বা কি হবে? আল্লাহ বিধান মানতেই হবে। তুই ঠিকই বলেছিস ভাই সলিমা, কেঁদে আর কি হবে? যা হবার নয় তা হবে না, যা পাবার নয় তা পাবো না। তবু পোড়া মন তো মানতে চায় না। এই যে কত রাত কবরে কেঁদেছি, কিন্তু এত কান্না, এত ব্যাকুল আহ্বানেও তো কই তার এতটুকু সাড়া পাওয়া গেল না। তিনি কি এতই ঘুমাচ্ছেন? আমার এত বুক ফাটা কান্নার, এত আকাশ চেরা চিৎকারে এতটুকু তার কানে গেল না? জবাই করা জানোয়ারের মতন কতদিন নিদারুণ জ্বালায় ছটফট করে মরব। কেন মৃত্যুর মাধুরী মায়ের আশিস ধারার মতন আমার উপর নেমে আসে না? এ হতভাগিনীকে জ্বালিয়ে কার মঙ্গল সাধন করছেন মঙ্গলময়? ভাবি আর ভাবি, কোনো কুল কিনারা পাই না। এর কোনো আগাও নেই, মাথাও নেই। অত ব্যাকুল হোস না বেগম, বিধাতার সমাধান খণ্ডাবে কে বলতো? ধৈর্য ধরতে হবে, আমার মনে হয় তবেই মিলবে শান্তি। আর আমার শান্তি, যার কপাল পোড়া তাকে শান্তি কেউ দিতে পারবে না। জ্বলন্ত আগুনের কুণ্ডেই তাকে জ্বলতে হবে। কষ্টের কথা থাক, পরে কি হলো তাই বল। শোন তাহলে। না না, এ বিয়ে হবে না আজিজের মা। আমি আগেও বলছি, এখনো বলছি,
যার তার সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না। দেখো আজিজের বাবা, তুমি ভুল করছো। কিসের এত অহংকার তোমার? মানুষকে ছোট ভাবার একটা বাজে অভ্যেস করে ফেলেছো। মানুষকে মানুষ ভাবতে শেখো। তুমি তো জানো আমরা সৈয়দ বংশের মর্যাদাবান মানুষ। সমাজে আমাদের ধন সম্পদ প্রতিপত্তি কিছুরই কমতি নেই। তাই সব দিক খেয়াল রেখেই সিদ্ধান্ত না নিলে আমাদের সম্মান থাকবে না। তাহলে আমার বিবেচনার কোনো মূল্যই নেই তোমার কাছে? শুধু ধন সম্পত্তি জীবনের সব? মানবিক ভালোবাসা, মানুষের প্রতি দরদ, স্নেহ, মমত্ব, এগুলো নিছক ফেলনা, তাই না? তা তো তুমি ভালো করেই জানো আমার আত্মীয় স্বজন কতটা উচ্চবিত্ত। তারপরও তুমি তোমার গরিব সইয়ের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাইছো। সমাজে আমার মাথাটা যেন হেট হয়, তাই তো তোমার চাওয়া নাকি? তোমাদের ধারণা আমরা নারী, আমাদের মাথা তো হেট হয়েই আছে। আজিজের বাবা, আজিজ শুধু তোমার একারই ছেলে, আমার কেউ নয় না? ওকে বুঝে আমি পেটে ধরিনি, লালন পালন করিনি, আদর যত্ন করিনি? সব কৃতিত্ব বুঝি তোমার একারই? আহা, আমাকে তুমি ভুল বুঝছো আজিজের মা। সে কথা নয়, কথা হলো আমাদের গৌরবের কথাটা দয়া করে ভাবো। কিরে, আসবো? এসো কামাল চাচা চাচি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা তোরা কি গল্প করছিস? না, সংসারে কত কথা, তার কি অত্যা আছে। তা কি মনে করে? কি আর মনে করব বাবা, শুনলাম ছেলের বিয়ে দিচ্ছ, বিয়ে শাদির ব্যাপার, তাই ভাবলাম যাই একটু কথা টথা বলে আসি। সে তো খুব ভালো কথা চাচা, ছেলের বিয়ে তো দিতেই হবে, কিন্তু ঘটনা আলাদা জায়গায়। আলাদা জায়গায় মানে? কোনো সমস্যা আছে নাকি? বলো, আরে বলো না, আমরা স্বজনেরা আছি কি করতে। আমি বলছি চাচা, সমস্যা আর কেউ নয়, সব সমস্যা আমাকে নিয়ে। তোমাকে নিয়ে মানে কি বৌমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলের বিয়ে হবে, সে তো দারুণ আনন্দের খবর, তা নিয়ে এত সমস্যার কি আছে? মেয়ে হলে না হয় সমস্যা, ভালো পাত্র মেলে না, খালি খালি সংকট বাড়ে। ছেলের বিয়ে তো আবার ভাবনা কিসের? না না, ভাবনা শুধু গভীর নয় চাচা, একেবারে যাকে বলে গভীরতর। দেখো না, তোমার বৌমা ওই ছেলের বিয়ে দিতে চায় তার সইয়ের মেয়ে বেগমের সাথে। তা ভালোই তো দেবে। সইমা যদি বংশে ধনে জনে আমাদের বংশের সাথে মিলে, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। ধুমধাম করে তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো, আমরা একটু ভালো খাই দাই, আনন্দ ফুর্তি করি। কি বলো বৌমা? না রত্না চাচি, যতটা সহজ ভাবছেন বিষয়টা তার চেয়ে অনেক বেশি জটিল করেছে আপনার ভাসুরের ছেলে। মানে জটিল করেছে আমার ভাসুরের ছেলে? কি রে, কি ব্যাপার খুলে বলতো শুনি। আরে বাবা, বিয়ে বলে কথা। না চাচি, আমি বলেছি গরিব ঘরে আমি আমার ছেলের বিয়ে দেব না। চাচা তুমি বিচার করো তো, বংশমর্যাদায় আমরা সৈয়দরা কত উপরে, প্রতাপ প্রতিপত্তি দাপট সব নিয়ে আমরা রাজত্ব করে যাচ্ছি। তাই অর্থ বিত্তহীন সইয়ের মেয়ের সাথে কি করে আজিজের বিয়ে দিই বলো তো? না না না, আমাদের সমাজে কখনো মানবে না। ও তো ঠিকই বলেছে বৌমা, আমরা ধনে জনে মানে সম্মানে কত বড়, সে তো তুমি ভালো করেই জানো। তারপরও অমন গরিব ঘরের মেয়েকে ছেলের বউ করে আনতে চাও, এ কেমন কথা? না না না, তুমি মত পাল্টাও বৌমা। কত বড় বড় ঘরের অভিভাবকরা আমাদের ঘরে মেয়ে বিয়ে দেবার জন্য। থাক কামাল চাচা, আমি আর কোনো কথা শুনতে চাই না। বেয়াদবি নেবেন না। আমি আমার ছেলেকে গরিব সইয়ের মেয়ের সাথেই বিয়ে দিতে চাই, তা না হলে বিয়েতে আমারও মত নেই, এ আমি জানিয়ে রাখলাম। বৌমা, আবেগে নয়, ভালো করে বোঝার চেষ্টা করো। ওই মেয়ে কি তোমাদের সংসারে এসে মিশতে পারবে? আর এতে যে তোমাদের সম্মানও বাড়বে না, নানা জনে নানা কটু কথা বলবে, অপমানিত করবে। না চাচা, আমার কথা একটাই, দ্বিতীয় কোনো কথা নেই। আমি চাই মানুষ সমাজে বাঁচবে মানুষ হয়ে, উঁচু নিচু গরিব ধনী হয়ে নয়। বংশের মর্যাদার নামে মানুষকে হেয় করা অন্যায়, ঘোরতর অন্যায়। আমি তা হতে দেব না। এই যদি তোমার শেষ কথা হয়, তাহলে শোনো বৌমা, আমরাও তোমার ছেলের বিয়েতে আসবো না। যে বিয়েতে আমাদের বংশের গৌরব ক্ষুণ্ণ হবে, সেই কাজে আমরা কেউই অংশ নেব না। তুমি তোমার জেদ নিয়েই থাকো। চাচা চাচা তুমি তুমি উত্তেজিত হো না চাচা, আমি দেখছি কি করা যায়। তোমাদের ছেলের বিয়ে তোমরা যা ভালো বোঝো করো, আমরা তোমাদের সাথেও নেই পাছেও নেই। কি বলো রত্না?
ঠিকই বলেছ, বিয়েতে আমরা তো আসবই না, বাচ্চারাও আসবে না। আত্মীয়রা যেন না আসে তার ব্যবস্থা আমি করব, এ আমি বলে গেলাম। চলো চলো, এখানে আর নয়। চাচা, চাচি, আপনারা অত রাগ করে যাচ্ছেন কেন? একটু শান্ত হন, কিছু একটা মুখে দিয়ে যান, তারপর যাবেন। না না, এখানে এক মুহূর্ত নয়, কিছুই খাবো না। তোমাদের যা খুশি করো। চলো রত্না, চলো। হ্যাঁ চলো। তাহলে বিয়েটা হলো না? সমাজের উঁচুতলার মানুষের লোভে বেগম বোঝা হয়ে রইল সংসারে, তাই না? না না, তেমনটা না। এই ঘটনার অল্প দিনের মধ্যেই রঙিন পৃথিবীর সব দায় চুকিয়ে কবরে ঠাঁই নেন আজিজের বাবা। পড়ে থাকে ধন সম্পদ। আত্মীয় স্বজনরা সেগুলো হাত করতে চাইলে শক্ত হাতে সব নিয়ন্ত্রণ করেন আজিজের মা। মনে কষ্ট, তবুও ছেলের বিয়ের জন্য প্রয়াসী হন তিনি। ও, তাহলে অবশেষে তোর বিয়ের ফুল ফুটেছে, তাই না? তুই যতই রসিকতা করিস, মনের জ্বালা কিন্তু কমে না। আমার মতো গরিবের মেয়ের বিয়ে হবে কিনা তা নিয়ে কত দুশ্চিন্তা পরিবারের। বিশেষ করে মা তো নাওয়া খাওয়া প্রায় ত্যাগই করেছিল। বাবা মারা যাওয়ার পর বেদনা, অপমান, দারিদ্র্যের নিষ্পেষণে মা রুগ্ন হয়ে পড়েন। এত আঘাত না সইতে পারছিলেন না তিনি। ক্রমেই ধরল যক্ষা রোগ। ও মা, সে কি অলক্ষণে ব্যাপার! তারপর কি হলো? বুঝলাম আমার কপাল পুড়েছে। মাও আমায় ছেড়ে যেতে চলেছেন, তার ডাক পড়েছে। আমি আমার ভবিষ্যতের দিকে তাকাতে সাহস করলাম না। সামনে সামনে সে কি সূচিভেদ্য অন্ধকার। মেঘের আড়ালেই তো সূর্য হাসে, তাই আশা ছাড়া যাবে না। সেই আশা পূরণের গল্প শোন তাহলে। বেগম্বু, ওই যে দেখো কত কি নিয়া কয়জন মানুষ আসতেছে। বোধ করি তোমার বাড়িতে আসবে। ও বাবা, তুই তো গণক হয়ে গেছিস দেখি। এই বাড়িতে আসবে তোকে আগে কেউ বলে দিয়েছিল বুঝি? না না, আন্দাজে কইলাম। আজই মেলা খাওয়া দাওয়া হইবে। বেগম্বু, তোমার বিয়া হইবে নে আয়। হুম, আমার হবে না তোর হবে, সময় আসলে দেখা যাবে। কি রে, বিয়ে করবি নাকি? ধ্যাৎ, তোমার খালি দুষ্টামি। এলাও বিয়ার বয়সই হয় নাই। ও, তোমার বিয়া হইবে, বিয়া খামো, আনন্দ করম, তখন না মনটা শান্তি পাই। তাই না? যা যা, আমার সামনে থেকে যা। ও, এলায় পর করি দিবার নাকছেন? না, যাবার নই, এতেই থাকবো। খুব পাকা হয়েছিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি জোবাইদাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা ওনাদেরই বাড়ি। তোমার নাম বেগম না? জি। ঠিক ধরেছি আমি। খুব সুন্দর নাম তোমার। কতদিন আগে তোমাকে দেখেছি। তা মা, জোবাইদা কি বাড়িতে আছে? আছে, আসুন, আপনি আমার সাথে আসুন। মা, মা, দেখো কে এসছে। উনি তোমার কথা বলছিলেন। কে এসেছে? ও, আজিজন, এতদিনে সই এর কথা মনে পড়লো। সূর্য যে কোন দিকে উঠেছে আজ কে জানে। থাক থাক, অত কথা শোনাতে হবে না। কেমন আছিস তাই বল। না, খুব ভালো নেই, মরে বেঁচে থাকা আর কি। খুব তো বড় বড় কথা বলছিস। আমি খোঁজ নেইনি, কিন্তু তুই বুঝি প্রতিদিন খবর রেখেছিস? তোর স্বভাব যে আগের মতোই আছে, খালি খালি দোষারোপ করা। না মরা পর্যন্ত স্বভাব পাল্টাবে না। যাক ওসব কথা। বেগম, মা, এগুলো একটু ও ঘরে নিয়ে যাও তো। বড় লোকের বউ, কত কি এনেছিস, কি দরকার ছিল এইসবের? মেয়ের সামনে অপমান না করলে বুঝি তো শান্তি নেই। তা বল, বাড়ির খবরাখবর কি, সবাই ভালো তো? মন্দের ভালো, সেই দিন কি আর আছে? সে প্রভাব প্রতিপত্তি সবই তো কমেছে। তার উপর আমিও তো তোর মতো স্বামী হারা। আমরা এখন শুধু কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছি, তবু তোর ছেলে মানুষ হয়েছে। আমার তো দুশ্চিন্তায় মেয়েটাকে নিয়ে। তোকে চিন্তা মুক্ত করতেই আমি আজ এসেছি। আমি যা বলবো, যা করব, তুই কিন্তু বাধা দিতে পারবি না। রহস্য ছেড়ে সহজ করে বল তো, ঘটনাটা কি? বেগম, বেগম, খাবারের ব্যবস্থা কর। অত উতলা হবার দরকার নেই। সাথে আমি কিছু খাবার এনেছি, তোকে ব্যস্ত হতে হবে না। এ কি, তুই আমার হাত ধরছিস যে? হাত ধরার কি হলো, বল, কি বলতে চাস? সই, শোন,
তুই কিন্তু আপত্তি করতে পারবি না। আমার ছেলে আজিজ গরমের ছুটিতে বাড়িতে এসছে, তোদের দোয়ায় সম্মানের সাথে বিয়ে পাশ করেছে। আর কত, আমার ইচ্ছা এবার ছেলের বিয়েটা দিয়ে বউটিকে সংসারে বুঝিয়ে দিয়ে সংসার থেকে সরে পড়ি। কি বলছিস তুই? তোরা এত বড় লোক, আমরা তো মহা গরিব। রাখ ওসব তত্ত্ব কথা। তুই তো জানিস একা ঘর, বউ নেই, বেটি নেই, দিন রাত ঘরটা যেন পোড়ো বাড়ির মতো খা খা করছে। খোদা তো আমাকে মেয়ে দেননি যে জামাই বেটি নিয়ে আনন্দ করব, আহ্লাদ করব। হ্যাঁ, বুঝলাম সই, কিন্তু আমি তো শুনেছি তোর স্বামী, আত্মীয় স্বজন কেউ আমার মতো গরিবের মেয়েকে বউ করতে রাজি ছিল না। তাহলে তুই? এখন সংসারটা আমার, আমি যা করব তাই হবে। আত্মীয়দের বহু কটু কথা শুনেছি, জানি আরও শুনবো। আমি ওগুলো গায়ে মাখি না। আমার ইচ্ছা বেগমকে আমি ছেলের বউ করব। এতদিন বিয়ে দিয়েই দিতাম, কিন্তু ছেলে আমার জেদ ধরল বিয়ে পাশ না করলে বিয়ে করবে না। তা খোদা তার ইচ্ছা পূরণ করেছেন। এতদিনে ছেলে বিয়ে করলে দু একটা খোকা খুকু হয়ে যেত। আজিজন, সই আমার, তবু একবার ভাব, সৈয়দ বংশের মর্যাদা থাকবে না, তোর আত্মীয় স্বজনরা তোকে নানাভাবে হেনস্থা করবে। আমার জন্য তোর এমন অপমান মাথায় নেবার দরকার কি? থাম তো, আমারটা আমি বুঝবো। তোর মেয়ের সাথে আমার আজিজের বিয়ে হবে, এটাই হলো শেষ কথা। বেগম, আয় তো মা, তোকে একটু আদর করি। আয় মা, আমার বুকে আয়। তোর মতো লক্ষ্মী শান্ত আমার হীরার টুকরো মেয়ে থাকতে আর কোন মেয়েকে আমি আনতে যাব ঘরে, তুই বল। কিরে অবাক হয়ে কি দেখছিস বল? তোর ছেলে রাজি আছে? ওর তো মতামত দরকার। আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে। সে কখনো আমার কথার অমান্য করেনি, করবেও না। যেমন বললাম, ওরে আজিজ, তোর সইমা তোর শাশুড়ি হবে রে। বেগমকে আমার বউ করে আনতে চাই। তোর বউ পছন্দ হবে তো আবার? মা, আমি যাই, তোমাদের খাবারের ব্যবস্থা করি। এই সুলেখা, চল আমার সাথে। তুই চলো বউ, খাবার দিই। মেয়ে আমার লজ্জা পেয়েছে। যা যা, তাই যা। শোন সই, আজিজকে বললাম, আজকাল তো বাবা তোরা মা বাপের পছন্দে বিয়ে করিস না, কি তাই না? ও খুশি হয়ে বলল, বেশ তো মা যান, তোমার কথার তো কখনো অবাধ্য হইনি। আর তুমি যে আমার জমিদার বাড়িতে বিয়ে না দিয়ে একটি অনাথ গরিবের মেয়েকে উদ্ধার করতে যাচ্ছ, এতে আমার আনন্দ হচ্ছে। আমার ইচ্ছা দুনিয়ার লোককে জড়ো করে দেখাই আমার মায়ের মতো উঁচু মন আর কার আছে। তুই খুব ভাগ্যবতী সই, এমন সোনার টুকরো ছেলে পেয়েছিস। তুই বা কম কোথায়? বেগমের মতো অমন লক্ষ্মী একটা মেয়ের মা তুই। জানিস সই, আমার ছেলেটা জনম পাগলা, মা নেওয়াটা। ও যখন যা আবদার করেছে তা আমি পূরণ করেছি, তাই ওর চোখে আমিই শ্রেষ্ঠ মা। ও মনে করে আমার মতো মা নাকি বিশ্বে পাওয়া যাবে না। সে যাক বোন, আমি আর সময় নষ্ট করতে চাই না। মানে হলো আমি আজই বেগমকে আশীর্বাদ করে যাব, আংটিও পরিয়ে যাব। বয়স হয়েছে তো, হায়াত মোট জানি না কখন কি হয়, বলা তো যায় না। তোরও তো খাটে মাদুরি অবস্থা, শুভ কাজে বিলম্ব করা ঠিক নয়। আমি কি করে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তোকে কিছুই করতে হবে না। শোন সই, দেরি করলে গ্রামের অনেকে অনর্থক বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে। তাই আমি চাই খুব দ্রুত মা বেগম আমার শূন্য ঘর পূর্ণ করুক। যে বেগম, কাছে আয় তো মা, দেখি হাতটা। সই, তুইও কাছে আয়, আংটিটা পরিয়ে দিই। জানিস সালিমা, ধুমধাম করে বিয়ে হয়ে গেল। নাচ গান, থিয়েটার এগুলোর পরিবর্তে গ্রামের গরিব দুঃখীদের 7 দিন ধরে ভালো ভালো খাওয়ানো হয়েছে। পুরনো ঘর নতুন করে করে দেওয়া হয়েছে। হালে গরু নেই যাদের, তাদের গরু কিনে দেওয়া হয়েছে। গ্রামের 2 ঘর তাঁতিকে কিনে দেওয়া হলো তাঁতের কল। কলকাতার এতিমখানায় 5,000 টাকা দেওয়া হলো। সইমা যে কত জায়গায় টাকা দিয়েছেন সব মনেও নেই। মানুষের উপকার করা তো ভালো কাজ। খুশি হয়ে তোর শাশুড়ি এমন উদারভাবে সবাইকে দান খয়রাত করেছেন, খাইয়েছেন, এমনটা কতজন করে রে? সইমা আমাকে বধূ করতে পেরে
এত খুশি হয়েছিলেন যে তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আদর যত্নে ভালোবাসায় ভরিয়ে রাখতেন আমাকে। তুই সোনার কপাল নিয়ে জন্মেছিস, তাই তোরে এত আদর সোহাগ। আমার ভাই অতটা পাওয়া হয়ে ওঠেনি। আমার কপালের সুখ বেশি দিন সয়নি রে সলিমা। শাশুড়ির আদর যত্ন পেলেও ভালো চোখে দেখতো না এদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। নানান গঞ্জনা দিত, কত অপমান, কত যে চোখের জল ফেলেছি। চল তোকে একদিনের ঘটনা বলি। কোথায় নতুন বউ কই? নতুন বউ দেখতে এলাম গো। দেখি কপালি বউ কেমন। ও চাচা চাচি আপনারা বসুন বসুন, বউ দেখবেন সে তো আনন্দের কথা। তা আগে আসেননি কেন? বিয়েতেও তো এলেন না। আমরা কি সে ভাগ্য নিয়ে জন্মেছি মা? তোমার যা কাজকর্ম, আমাদের তো মান ইজ্জত সব গেছে। মানে কি বলতে চান চাচি আপনি? আহা থাক না রত্না ওসব কথা। ন্যায় ঘনিষ্ঠ আত্মীয়, তাই সব অভিমান ভুলে বউ দেখতে আসা। না হলে এমন গরিব মেয়েকে কে দেখতে আসে? তুমি তো যত, আমার তো আসার মোটেও ইচ্ছে ছিল না, তুমি তো জোর করে আনলে। পাড়ায় তো আর মান থাকলো না, নানা জনে নানা কথা বলে। শেষে কিনা সহায়হীন একটা গরিবের মেয়েকে বউ করে আনলে। আপনারা কি বউ দেখতে এসেছেন না কুৎসা করতে? আমরা কুৎসা করার কে? আশেপাশে সবাই বলা বলি করছে তাই। এসেছেন যখন বউ দেখে চলে যান আপনারা। বেগম, বেগম জি। এদিকে এসো তো মা। চাচা, মানুষকে ছোট করে দেখার মধ্যে আপনারা যে কি সুখ পান আমি জানি না। এই যে মা, বসো, এখানে বসো। থাক থাক মা, সালাম করতে হবে না। আমরা তোমার সম্পর্কে দাদা দাদি। তোমার ভাগ্য দেখে আমার খুব ঈর্ষা হচ্ছে নাতবো। কোথাকার কোন ছোট ঘরের মেয়ে। এমন করে কেন বলছেন? আমি তো কোনো দোষ করিনি। তুমি দোষ করেছো এমনটা তো বলা হয়নি। এমন একটা অস্বাভাবিক ঘটনা সবাইকে বিস্মিত করেছে। তোমার তো বংশের গৌরব বলে কিছু নেই। সহায় সম্বলহীন ঘরের মেয়ে, শেষে কিনা বড় লোকের ঘরের বউ। না না, আমাকে ভুল বুঝো না, কথাগুলো আমাদের নয়, পাড়ার লোকজন বলা বলি করছে তাই। পাড়ার লোকের কথা নিয়ে মেয়েটার মনে কষ্ট দিয়া কি ঠিক চাচি? ওর দোষটা কোথায়? আমিই তো ওকে ছেলের বউ করে ঘরে এনেছি। জানো বৌমা, সেদিন পাড়ার মহিলারা বলছিল, বাপরে বাপ, মেয়েটার কি 5 পোয়া কপাল। আমিও শুনেছি, লোকজন বলছিল অবাগী মেয়েটা নাকি রূপের ফাঁদ পেতে অমন নিষ্কলঙ্ক চাঁদকে একেবারে কয়েদ করে ফেলেছে। আমিও বলি, বুনিয়াদি খানদানে এমন একটা খটকা, এও কি কখনো সয়? আমি বুঝি না আপনারা ওকে এমন আঘাত করে কথা বলছেন কেন? ওকে পেয়ে তো আমরা ভীষণ খুশি। আপনারা কেন যে মেনে নিতে পারছেন না আমি তাও জানি না। জাত বংশমর্যাদার কথা বলছেন, জাত নিয়ে কি ধুয়ে খাবো? আর জাত লোকের গায়ে লেখা থাকে? যার চাল চলন ভালো সেই তো আশরাফ। তুমি যাই বলো বৌমা, বংশমর্যাদার একটা ভার আছে, সবাই মেনে চলে, সম্মান করে। গরিবরা তো সে সম্মান পায় না। আপনারা দেন না তাই পায় না। ওরাও তো মানুষ, ওদের শ্রমেই তো সভ্যতা গড়ে উঠেছে। ওরাই শ্রম দিয়ে আমাদের প্রতিপত্তি, সম্পদ, সুখ বাড়িয়ে দিচ্ছে। তাহলে ওদের অবজ্ঞা করা কেন? বৌমা, তুমি কি আমাদের কাছ থেকে কৈফিয়ত চাইছো? তা নয়, বলি কি, খোদা কেয়ামতের দিনে কখনো এমন বলবেন না যে তুমি সৈয়দ সাহেব, তোমার আবার পাপ পুণ্য কি, তোমার নির্ঘাত বেহেশত, আর তুমি হালগজ্জা শেখ। অতএব তোমার সব সওয়াব বাজেয়াপ্ত হয়ে গেছে, তাই তোমার কপালে জাহান্নাম অবধারিত। আমি চাই কি চাচ্ছি, শুধু গুণ, গুণপনায় অসাধারণ। এই জন্যই বেগমকে আমি ছেলের বউ করে নিয়ে এসেছি। মা, আমি যাই, আমার ভালো লাগছে না। শোনো মেয়ে, আমরা বললে তো দোষ। গ্রামের লোকেরা কি বলছে জানো? এত সুখ সইবে না, বাজবে অমঙ্গলের বাঁশি বাজবে। আপনারা নিকটজন, অভিভাবক, আপনারা কোথায় ভালোবাসবেন, আদর করবেন, তা না শুধু কটু কথা বলেই চলেছেন। আপনারা মানুষকে ছোট করেই আনন্দ পান, তাই না? আমি তো জোর করে এখানে আসিনি, ওনারা দেখে শুনে আমাকে বউ করে নিয়ে এসছেন। তাহলে আমাকে এত কথা কেন বলছেন? এটাই তোমার আসল পরিচয় বুঝি? বড়দের সম্মান দিয়েও কথা বলতে পারো না? আমরা শুধু গ্রামের পরিবেশ নিয়ে সত্য কথাটাই বলছিলাম। তোমাদের সংসার যেমন চলে চলুক, আমাদের তাতে কি? সমাজে থাকি, সমাজের 10 জনের কথা শুনলে খারাপ লাগে। এই তো জহিরের বউ রূপজান বলছিল,
রূপের গৌরব কয় দিনের, সইবে না, সুখ সইবে না। গরিবের মেয়ে রাজরানী হয়েছে, সইবে, সুখ সইবে না। আমাদের জানানো কর্তব্য, তা জানিয়ে গেলাম। তোমরা যা ভালো বোঝো করো। চলো আমরা চলে যাই। রত্না, যাওয়াই ভালো। চলো চলো। সংসারটা বড় কঠিন মা, তুমি একদম কাঁদবে না। মা শোনো, আমার বিকেলটা খুব সুন্দর, তাই না? দেখো আকাশটা কেমন শুভ্র, মনে হয় শরতের সাদা মেঘে সমস্ত আকাশ সুন্দর করে সেজেছে। সেই স্বচ্ছতায় তোমার সৌন্দর্য দারুণ বেড়ে গেছে বেগম। তুমি বেশি ভালোবাসো, তাই অমন সুন্দর মনে হচ্ছে। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ, সে যে তোমার ভালোবাসার ছবি। আরো একটা পড়ি। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমি আবার রানী হলাম কখন? আমি তো গরিবের মেয়ে, তোমাদের বংশ মর্যাদার কলঙ্ক। আমাকে নিয়ে তোমাদের খুব বিড়ম্বনা, তাই না? কি বলছো এসব বেগম? তোমাকে নিয়ে বিড়ম্বনা হবে কেন? ও, পাড়ার লোকদের কথা বলছো। আমিও শুনেছি, পাত্তাই তিনি। ওরা কি বলে বলুক, তুমি মনে কষ্ট নিও না। হাসো, দেখি আমার সুন্দরী বউকে কত সুন্দর দেখায়। প্রকৃতির উদারতায় কি মনে হচ্ছে জানো? নজরুল যেমন করে তার প্রিয়াকে প্রকৃতির রূপ দিয়ে সাজাতে চেয়েছেন, আমিও তাই করি। শোনো, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদেরও দুল। তুমি খুবই ভালো, তাই না? না হলে এত বাধা বিপত্তির মধ্যেও আমাকে দূরে সরিয়ে দিচ্ছ না। ওগো প্রাণাধিক, তোমাকে নিয়েই তো আমার সব স্বপ্ন, সব আশার বাতি জ্বালাতে চাই। দেবে না সাহস, দেবে না প্রেরণা? বলো। দেব না কেন? আমার আশ্রয় যে তুমি। বাবা মা হারা হয়ে এখন তোমাতেই সমর্পিত আমি। কথা দাও, বলো কখনো দূরে সরিয়ে দেবে না। শোনো মেয়ে, তুমি এক্ষুনি আমার কাছ থেকে চলে যাও। আমি তোমার মতো গরিব মেয়ের ছায়া দেখতে চাই না। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। পাড়ার লোকেরা যাকে দেখতে পারে না, সে আমার কাছে প্রিয় হতে পারে না। যাও, তুমি চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থাকো। আরে এই যে, কোথায় যাওয়া হচ্ছে আমাকে ছেড়ে? তুমি না খুব সরল, আমার মজা করাটাও বুঝতে পারো না। বউয়ের সাথে একটু মজা করছিলাম, বুঝলে? শোনো, আমার রক্তে সৈয়দ বংশের ধারা, তাহলেও আমি মানুষকে মানুষ হিসেবেই বিচার করি। উঁচু নিচুর বিভেদ আমি মানি না। আমার জন্য তোমার হৃদয়ে একটা জায়গা রাখবে তো? রাখবো মশাই, রাখবো। এই, একটা গান শোনাও না। শুনেছিলাম পড়তে গিয়ে নাকি গানও শিখেছো, শোনাও না একটা। গান শুনবে আমার? ভালো কিন্তু হবে না, তবু চেষ্টা করি। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে রামে আপনা। সুন্দর, খুব সুন্দর তোমার গানের গলা। গলা সুন্দর আর আমি বুঝি সুন্দর না? বেগম, আমার ভালোবাসার বাঁধন ছিঁড়বে না তো কখনো? আমিও যে তোমার ভালোবাসার কাঙাল। নানা সংকটে অনেক ঝড় বয়ে গেছে জীবনে, এখন একটু শান্তির পরশ চাই। আমিও তাই চাই বেগম। জানো, বিয়ের আগে মার কাছে তোমার কথা শুনে কত স্বপ্ন দেখেছি। সেই ছোট্টবেলার দেখা তুমি স্বপ্নে কিশোরীর মতো হাতছানি দিয়ে ডাকতে, এসো এখানে, আমার কাছে এসো। আজ তোমাকে আপন করে পেয়েছি। তুমি অপূর্ব বেগম, তুমি অপূর্ব। তোমার ভালোবাসা আমাকে ভাসিয়ে নিয়ে যায়, আমি আকুল হয়ে উঠি। তোমার সতেজ হাসি আমাকে ব্যাকুল করে। তুমি তো আমার স্বপ্নে পাওয়া সাথী বেগম। তুমি আমার জীবনের পরতে পরতে তোমার ছোঁয়া। আমার আধার ঘেরা জীবনে তুমি আলোর হাতছানি। তোমাকে ছাড়া যে আমি বাঁচব না। তোমাকে ছাড়া আমিও অসম্পূর্ণ বেগম। আমার আনন্দ কাননে তুমি যে ভালোবাসার রঙিন গোলাপ, আমার চেতনা যে তোমাতেই লুপ্ত। শৈমার স্নেহ আর তোমার ভালোবাসা আমাকে পূর্ণতা দিয়েছে। কই, আগে তো দুনিয়া এত সুন্দর করে দেখিনি। তোমাকে পাবার পর দুনিয়ার সবই অসাধারণ সুন্দর হয়ে উঠেছে আমার জীবনে। ভালোবাসার অঞ্জন কি মহিমা জানে,
যাতে সব অসুন্দর ও সুন্দর হয়ে ফুটে ওঠে। থাক থাক, হয়েছে। মধু খুবই মিষ্টি, কিন্তু বেশি খাওয়ালেই গা জ্বালা করে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তুমি প্রকৃতির রূপ দেখো, আমি যাই। এতেই মহারানীর অভিমান হলো? আরে তোমাকে একটু রাগাচ্ছিলাম, জানো, রাগলে তোমাকে আরো সুন্দর লাগে। ওগো যাই করো, শুধু একটা কথাই বলি তোমায়, এত ভালোবাসার মর্যাদা যেন রাখতে পারি সে দোয়াই করো। এই রে, সন্ধ্যা হয়ে এলো, মা একলা আছেন, চলো চলো বাড়ি যাই। প্রিয় যাই যাই বলো না, না না না, আর করো না ছলো না, না 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 না। গাইবে নাকি? চলো বাড়ি চলো। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারে না আর। তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে, তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে, কোন মহাপারাবার। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারে না আর। এমনি করে স্বামীর ভালোবাসা, সৈমার মেয়ের চেয়েও নিবিড় করে স্নেহে দিনগুলো আমার ভালোই কাটছিল সলিমা। কিন্তু পাড়া প্রতিবেশী লোকের ওই একটা কথাই কানের কাছে এসে আমার খুব বাজত, সইবে না, এত সুখ সইবে না। তোর শাশুড়ির স্বামী সবাই তোর মঙ্গল চায়, খুব ভালোবাসে তোকে। তবু তুই অত অমঙ্গলের কথা চিন্তা করছিস কেন? ওই যে চোরের মন যে বোচকার দিকে, তাই আমার মতন হতভাগীর মনে শুধুই অমঙ্গলের বাঁশি বাজবে, তাতে আর আশ্চর্যের কি বল? তোকে আরো ধৈর্য ধরতে হবে বেগম। সমাজে বৈরী শক্তি সবসময় থাকবে, তার অর্থ এই নয় যে তাদের কাছে হার মানতে হবে। আমার কি মনে হতো জানিস, মনে হতো ওরা আমাকে এত ভালো না বাসলেও পারত। আমার তখন মনে হতো আমায় একটু ঘৃণা করো, খারাপ বলো, একটুখানি ব্যথা দাও, তা না হলে আমার বক্ষ নুয়ে যাবে। আর তখনই চোখের সামনে সেই ভীষণ মূর্তিগুলো আমার ভেসে উঠত। সইবে না, সইবে না। তোর এটা ঘোর, বেশি বেশি ভেবে ভেবে এমনটা হয়েছিস। হয়তো তাই। জানিস সলিমা, তবু না ভালোই ছিলাম। দেখতে দেখতে 2 বছর কোথা দিয়ে যে চলে গেল তা জানতেই পারলুম না। এমন সময় খোদার গজব নেমে এলো। কলেরা আর বসন্ত জোট করে রাক্ষসের মতো হা করে আমাদের গ্রামটাকে গ্রাস করে ফেলল। তাদের ক্ষুধা যেন মিটতেই চায় না, পেট যেন ভরেই না। মৃত্যুর মিছিল, আর তো আহাজারি, বুক ফাটা কান্না, যে যেদিকে পারল মৃত্যুকে এড়িয়ে ছুটে চলল। তোর গ্রাম ছেড়ে কোথাও যাসনি? না সই, যাওয়া হয়নি। শাশুড়ি বললেন, মৃত্যু যদি আসে এই গ্রামেই মরব, আর কোথাও যাব না। আমার স্বামী বলল, মৃত্যু নেই এরকম দেশ কোথায় যে গিয়ে লুকাবো। আমার স্বামীর মধ্যে মনুষ্যত্ব বোধের আলো জ্বলে উঠল। ও বলল, মানুষ হয়ে মৃত্যু পথযাত্রী মানুষকে ফেলে কোথাও যাব না, সবার সাথে সুখ দুঃখ ক্লেশ ভাগ করে নেব। সবাই যখন মহামারীর ভয়ে রাস্তায় চলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তখন ও কোমর বেঁধে পথে বেরিয়ে পড়ল মানুষের সেবা করার জন্য। মা, আসবো? সন্ধ্যায় একলা শুয়ে আছো, শরীর ভালো তো মা? কে আজিজ? আয় বাবা আয়। মনটা বিষিয়ে আছে বাবা, এত মৃত্যু। আল্লাহ যে কি ভাগ্যে রেখেছেন জানি না। অত ভয় করছো কেন মা? আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন। মা, আমি কলেরা বসন্ত রোগীদের সেবা দিতে চাই। এখনই আমাকে পথে নামতে হবে। আমার কি মনে হয় জানো মা, এই তো আমার কাজ। মানবতা আমাকে ডাক দিয়েছে। আমি তোর কোনো কাজে কখনো বাধা দিইনি আজিজ, আজও দেব না। মনে নানা শঙ্কা, তুই রোগীদের সেবার জন্য যাবি, বউটা একলা একলা থাকবে, ওর মনটাও তো কেমন যেন মনে হচ্ছে বিষণ্ণ। তুমি দোয়া করো মা, বেগমকে আমি বুঝিয়ে বলবো। তুমি আর ও মিলে সাবধানে থেকো। হাজি, তুই আমার একমাত্র সন্তান,
নারী ছেঁড়া ধন, তোকে এই ঘোর সংকটে আমি খোদার রাহায় উৎসর্গ করলাম বাবা। তুই ভালো থাকিস, সাবধানে থাকিস। মা, তোমার এই ত্যাগের মর্যাদা যেন আমি রাখতে পারি, সে দোয়া করো মা, সে দোয়া করো। মা 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 জানেন, আমার ডান চোখটা না সকাল থেকে কেমন যেন নাচছে। আর ওই যে অশ্বত্থ গাছটায় দিন দুপুরে 3 বার প্যাঁচার ডাক শুনলাম। ও তোমার মনের সংখ্যা থেকেই হয়েছে বেগম। তুমি স্থির হও। তুমি বিচলিত হলে মাও যে মনোবল হারিয়ে ফেলবেন। তোমার মতো স্বামী পেয়ে আমি চিরধন্য। মানব সেবায় তোমার যে বিপুল আগ্রহ, তাতে আমি গর্বিত। আমি তোমার বাধা হয়ে দাঁড়াবো না। শুধু কাতর প্রার্থনা, তুমি আবার আমাদের কাছে ফিরে এসো। মন খারাপ করছো কেন বৌমা? আমি তো বুকে পাষাণ বেঁধে খোদার রাহে ওকে সঁপে দিয়েছি। শুধু প্রার্থনা করি আল্লাহ যেন বিপদ থেকে সবাইকে রক্ষা করে, উদ্ধার করেন। ওরা বাইরে অপেক্ষা করছে, সময় খুব কম। দ্রুত যেতে পারলে হয়তো কাউকে কাউকে সেবা দিয়ে সুস্থ করা যাবে। তোমরা ভালো থেকো মা, আমি চললাম। খোদা তোমার সহায় হন, মঙ্গল দিন। মানুষের সেবা দিয়ে আবার ফিরে এসো। কি আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? এত ঝড় জল, আমার আমার মাথায় বুঝি বজ্রপাত হয়েছিল? না না, আমি বোধহয় চেতনা হারিয়েছিলাম। আজিজ, ধৈর্য ধর বাবা, আমি ওষুধ আনতে পাঠিয়েছি। ও কি পাশের ঘরে অত শোরগোল কেন? যাই তো দেখি। কি মরণ যাতনা! খোদা, খোদা, তুমি আমাকে নিয়ে যাও, তোমার কাছে নিয়ে যাও বাবা। এ কি বৌমা, এসো এসো বৌমা। হ্যাঁ, আমাদের সুখের বাতি বুঝি নিভে যাচ্ছে বৌমা। তুমি অঘরে ঘুমোচ্ছিলে। কি হয়েছে তোমার? ওগো, তুমি এরকম ছটফট করছো কেন? হ্যাঁ, আমার হাত ধরো। এই তো আমি তোমার কাছে আছি। বলো বলো, কোথায় কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার সময় শেষ হয়েছে বেগম। বাবা, কাজও শেষ হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? কেমন করে এমন হলো? তোমার কি কলেরা হয়েছে? আল্লাহ, এ কি হলো? মানুষকে বাঁচাতেই তো ও নিজেকে সঁপে দিয়েছিল, তার কি এই পরিণতি? ও তো আরো অনেককে বাঁচাতে পারতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার স্বামীকে সুস্থ করে দাও। কাঁদছো কেন বৌমা? আমার মতো শক্ত হও। দেখছো না আমার চোখে কোনো জল নেই, মনে কোনো হাহাকার নেই। চোখে সব জল জমাট বেঁধে গেছে। মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম না। উফ, মা গো, মা, একটু পানি দাও মা, একটু পানি, একটু পানি। আজিজ, আজিজ, আসি মা, বাবা, আসি বেগম। সবাই দোয়া করো, দোয়া করো। মা, কথা বলছিলেন কেন মা? ওগো, কথা বলো। আমি কি করব? আমার বুকের কথা বলো। আমাদের ছেড়ে যাস না বাবা, ফিরে আয় বাবা। তোকে ছাড়া যে আমিও বাঁচবো না। আমাকেও তো যেতে হবে তোর পথ ধরে বাবা। এক নিমেষে সব লণ্ডভণ্ড হয়ে গেল রে সলিমা। সুখের সাগরে দুঃখের স্রোত উতলে উঠল। আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। পরে শুনেছিলাম
গ্রামের 10-12 জন কলেরা রোগীকে গোড় দিয়ে কয়েকজনের জন্য ওষুধপথ্য নিয়ে ও বাড়ি ফিরছিল। পথেই তাকে ধরলো কলেরায়। শান্ত শান্ত হবে ঘুম। সংকটে যে ধৈর্য ধরতে হয়, যতই কাতর হোস না কেন, সে তো আর ফিরে আসবে না। জানিস সলিমা, আরো কষ্ট পেয়েছিলাম এই কথাটা জেনে। মানুষটা অজ্ঞান হয়ে বটগাছের তলায় অনেকক্ষণ পড়েছিল। পরে তাকে ঘরে আনা হয়েছিল। তুমুল বৃষ্টি, ঝড়। বৃষ্টি তো নয়, মনে হয় যেন সারা বিশ্বের কান্না সেদিন ঝরছিল ওর জন্য। মাও তো সুখ সইতে পারেননি, তাই না? সবই শূন্য করে দিয়ে গেল। নিজেরা নিজেদের ঠিকানা ঠিকই খুঁজে নিল, শুধু আমি পড়ে রইলাম দুঃসহ কষ্টের বোঝা নিয়ে। জানিস, মাকে দেখেছি অটল পাহাড়ের মতো থাকতে। ছেলের লাশের পাশে দাঁড়িয়ে বলছেন, বাপরে, আমাকে তো কাঁদতে নেই, তুই তো আর আমার নোস, তোকে খোদার কাছে কোরবানি দিয়েছি। খোদার নামে উৎসর্গীকৃত জিনিসে তো আমার অধিকার নেই। তারপর কি হলো? কি আর হবে, ভাগ্যে যা লেখা ছিল তাই হলো। ছেলের লাশ দেখে মা বলছিলেন, তুই আমায় ছেড়ে এক মুহূর্তও থাকিস নি রে বাপ। আমিও তোকে চোখের আড়াল করতে চাইতাম না। তোর কাজ ফুরিয়েছে বাবা, এবার আমারও কাজ ফুরালো। আমিও তোর কাছে যাব বাবা, তোর কাছে যাব। তার কদিন পরেই তো পৃথিবী ছেড়ে চলে গেলেন তোর শাশুড়ি, তাই না বেগম? হ্যাঁ, তাই। তারপর কি হলো? তারপর মানুষরূপী হায়নার থাবায় ক্ষত বিক্ষত হলাম আমি। বাড়ি ঘর সব হারালাম। নারীত্বের অবমাননা নিয়ে নামলাম পথে। আদরের নাতিটাকে খেলো, ভাস্তা বউটাকে খেলো, কই সে? অপয়া মেয়েটা কই? তখনই নিষেধ করেছিলাম অমন মেয়েকে বউ করো না, শুনলে না। এখন হলো তো, আমাদের কথা শুনলে এমন সর্বনাশ হতো না। কি বলো তুমি? ঠিকই বলেছ রত্না, আমিও তো বিয়েটা না দিতে বলেছিলাম এই গরিব ঘরের মেয়ের সাথে। এখন মা ছেলে দুজনকেই খেলো। আপনারা আমাকে দোষারোপ করছেন কেন? আমি কি অপরাধ করেছি? আল্লাহ যা চান তাই তো হয়। এই যে রাক্ষসী, তুমি বউ হয়ে এসেই তো এত সর্বনাশ। আমাদের পরিবারে সবার মাথা চিবিয়ে না খাওয়া পর্যন্ত বুঝি তোমার শান্তি হচ্ছিল না? না, আপনারা ভুল করছেন। ভাগ্যে যা লেখা থাকবে তাই তো হবে নাকি? আসলে আপনাদেরকে দেখতে মানুষের মতো হলেও আপনাদের অন্তরটা শয়তানের চেয়েও কুৎসিত। কি ছোট মুখে এত বড় কথা? শয়তানি? তুই আমাদের গালিগালাজ করছিস? আজ তোর একদিন কি আমাদের একদিন। রত্না, দেখছো কি? ওর চুলের মুঠি ধরে বের করে দাও বাড়ি থেকে। এ বাড়িতে ছোট লোকের কোনো জায়গা হবে না। যা যা শয়তানি, যা, বের হ, বের হ ঘর থেকে, এক্ষুনি যা। এক মুহূর্ত থাকবি না এখানে। তখনই বলেছিলাম বুনিয়াদি খানদানের উপর নাক চড়ানো। বিধাতা এ অন্যায় সইবেন কেন? বেরো। ছাড়ুন, আমার চুলের মুঠি ছাড়ুন। আরে আমার লাগছে তো। ছাড়ুন, আমি কোথাও যাব না। এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোর বাড়ি? বংশে বাতি দেবার বাতিও তো আনতে পারিসনি, তার আবার বাড়ি ঘরের দাবি? এগুলো আমাদের। বেরো রাক্ষসী, বেরো। যা যা, গায়ের লোকদের আর এই অপয়া মুখটা দেখাস না, ওদেরও ক্ষতি হবে। বেরো। আর যদি ইচ্ছে হয় তো চল, তোকে একটা নিকে দিয়ে দি, নতুন স্বামী নিয়ে মনের সুখে দিন কাটাবি। ছি 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 ছি, কি কুৎসিত মন আপনাদের। আপনারা আমার ভালোবাসাকে অপমান করেছেন। আপনাদের না হৃদয় বলে কোনো কিছু নেই, মানবতা বলে কোনো বস্তু আপনাদের নেই। আপনারা এত স্বার্থবাদী, অমানুষ। আপনারা আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলতে চান, অমর্যাদা করতে চান। আমার সমস্ত ভালোবাসা আমার স্বামীকে ঘিরে ছিল, আছে, থাকবে। আপনারা নরকের কীট। তাই কামনা বাসনাই আপনাদের কাছে মুখ্য। আমি মরতে চাই আমার স্বামীর ভালোবাসার পরশ নিয়ে, তার স্মৃতি নিয়ে। এতই যদি, যাও না অন্য কোনো জায়গায় তা দেখাও। আমাদের এখানে তোমার আর থাকা চলবে না বাপু, এটাই সোজা কথা। আমাদের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছ,
যা খাটো করেছো আর না। যদি না যাই কি করবে? আমি আমার স্বামীর ভিটে আগলে পড়ে থাকব। কেরোসিনে পোড়া, জলে ডোবা, গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, এই সব কিছু না মেয়েদের জাতীয় রোগ হয়ে দাঁড়িয়েছে। আমার কপাল পুড়লেও আমি এগুলোকে ঘৃণা করি। এভাবে মরা তো দুনিয়া আর আখেরাত দুই জায়গার জন্যই খারাপ। আমি আত্মবিসর্জন দেব না, আমি বাঁচব। নারীর অধিকার নিয়ে বাঁচব, নারীর মর্যাদা নিয়ে বাঁচব। ধরো সবাই, ধরো বীর নারীকে, একেবারে বাড়ির বাইরে দিয়ে আসো, তারপর দেখি ও কি করে। ধরো, এই ছাড়ো, বেরো, বেরো, ছাড়ো, যাও, চলে যাও, দূর হয়ে যায় এখান থেকে। ছাড়ো। এই মুখ আর দেখাবি না। মানুষরূপী অমানুষদের জন্যই সমাজে নারীর অধিকার নেই, প্রভাব নেই, মর্যাদা নেই। এক সময় ভেবেছি খোদা যেন মেয়েদেরকে বিধবা করার আগেই মরণ দেন, আর তা যদি না হয় তাহলে বিয়ে হবার আগেই যেন গড়ে নেন। না, এখন তা আমি ভাববো না। আমি বাকিটা জীবন এমন নরক থেকে নারীদেরকে মুক্তির জন্য কাজ করব। সুদিন আসবে, দিন আসবে, নারীর মুক্তির দিন। নারীর সম্মানের, ক্ষমতার, মর্যাদার দীপশিখা জ্বলতেই থাকবে। এ পশুত্বের সমাজ আর থাকবে না। স্বামী মরলেও স্ত্রী বাঁচবে। মর্যাদায়, সম্মানে কেউ তাকে তাড়িয়ে দিতে পারবে না। সুন্দর কল্যাণের পতাকা উড়বে আকাশে, কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হবে। সেদিন সুদূরে নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো বন্দি শিখা। এতক্ষণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুনলেন বিশেষ নাটক স্বামীহারা। মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বেগমের বাবা মুন্সি আবু হারুন টিটু, বেগমের মা আফরোজা হাসান, আজিজের বাবা মনোজ সেনগুপ্ত, আজিজের মা তরু মুস্তফা, কামাল চাচা প্রাণেশ চন্দ্র চৌধুরী, রত্না রেহানা পারভিন, সলিমা সুবর্ণা আরফিন, সুলেখা সামিয়া ইসলাম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খন্দকার ইরফান উদ্দিন আহমেদ এবং আজিজ ও বেগমের চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ শাহিদ শরীফ খান ও তনিমা হামিদ। নাটকটির শব্দগ্রহণে মোহাম্মদ লিয়াকত হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন ফাল্গুনী হামিদ। ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভগ্নি। ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভগ্নি। পতিত ধারিণী স্বর্গস্থলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। পতিত ধারিণী স্বর্গস্থলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। মেঘে আনো বালা বজ্রের জ্বালা, মেঘে আনো বালা বজ্রের জ্বালা। চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো বন্দি শিখা। জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো